সীমান্তে পাহাড়ের সারি, পাদদেশে বিস্তীর্ণ সমতল। ভূবৈচিত্র্যে ভরা এই এলাকা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত জনপদ টেকের ঘাটে। পাদদেশে থাকা তাহিরপুরের সীমান্তরেখায় বাঁধার প্রাচীর হয়ে পাহারা দিচ্ছে গারো খাসি জৈন্তা পাহাড় শ্রেণীর অংশবিশেষ সাউথ ওয়েস্ট খাসি হিলস। সাউথ ওয়েস্ট খাসি হিলসের পাহাড় সারি পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ মেঘালয়ে, আর পাদদেশ পড়েছে বাংলাদেশে। সীমান্ত রেখায় পাহাড় থেকে পাদদেশকে আলাদা করেছে কাঁটাতারের বেড়া, সীমানা পিলার আর নো ম্যানস ল্যান্ড। সীমান্তরেখার বিধিনিষেধ মানে না উজানির নদী। মেঘালয়ের খাসি জৈন্তা পাহাড় শ্রেণী থেকে নেমে এসে চরোৎপাদী এই নদী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বইছে জাদুকাটা নদী নামে। বর্ষায় জল ও জলস্রোতের দাপট থাকলেও শুকনো মৌসুমে জাদুকাটার বুকে নজর কাড়ে ধু ধু বালুচর। পাহাড়ি নদী বলেই জাদুকাটার গভীরতা বেশি নয়, গড়ে ৮ মিটারের মতো। জাদুকাটা দেশের উত্তর পূর্বাঞ্চলের ৭২ নম্বর নদী। পানির সঞ্চয় কম হলেও বৈচিত্র্যের কমতি নেই কোনো। সাতান্ন মিটারের মতো গড় প্রশস্ততা নিয়ে সর্পিল জাদুকাটা নদী পাড়ি দিয়েছে প্রায় ৩৭ কিলোমিটার পথ। বড় নদীগুলোর মতো দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা না থাকলেও জাদুকাটার দানের ক্ষমতা অফুরান। জাদুকাটা উজান থেকে পানির সাথে বয়ে আনে বালু, কয়লা ও পাথরের মতো ব্যবহারযোগ্য নানা সম্পদ। সেই সম্পদ আহরণের কর্মযজ্ঞ চোখে পড়ে এ নদীর নানা জায়গায়। নদীর সম্পদ আহরণ ও পরিবহনের প্রধান অবলম্বন বার্কি নামের বিশেষ নৌকা। শত শত বার্কি নৌকা আর হাজারো বালুশ্রমিকের মাধ্যমে জাদুকাটার বুক থেকে সবচেয়ে বেশি আহরিত হয় বালু। অর্থনীতিতে সম্পদ যোগ হলেও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিও সমান তালে বাড়ছে বালু সংগ্রহের অপরিকল্পিত এই মহাযজ্ঞে। জাদুকাটা বিধৌত তাহিরপুরের সীমান্ত ঘেঁষা গ্রামগুলোয় বাঙালিদের সাথে মিলেমিশে থাকেন হাজং, খাসি, গারো, বানাই ও মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা। নারী ও পুরুষ নির্বিশেষে এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সদস্যরা পরিশ্রমী খুব। প্রায় ৩০০ ফুটি এই বারেক টিলা পর্যটকদের কাছে সুনামগঞ্জের আইফেল টাওয়ার নামে খ্যাত। বারেক টিলার এই ভিউ পয়েন্ট বেড়াতে আসা পর্যটকদের সুযোগ দেয় পাখির চোখে স্থানীয় বাসিন্দাদের জীবন ও জীবিকা, আশপাশের নদী ও হাওর,
টিলা ও পাহাড়ের নিসর্গধন্য মেলবন্ধন দেখার। জাদুকাটা পাড়ের এই বারেক টিলা ছাড়াও টেকের ঘাট, টাঙ্গুয়ার হাওর, করচবন, হিজল বাগান, শিমুল বাগান, নীলাদ্রি লেক, লাকমাছড়া, লাউরের গড় সহ দেখার মতো অনেক কিছু আছে তাহিরপুরে। লাউরগড়ের হাভেলি ধারণা করা হয় কম বেশি 1000 বছর আগে লাউর রাজ্যের রাজা বিজয় সিংহ নির্মাণ করিয়েছিলেন এই রাজবাড়ি। জাদুকাটা পাড়ের হুলহুলিয়া গ্রামে লাউরগড়ের ভগ্ন এই হাভেলি মনে করিয়ে দেয় মহাভারত যুদ্ধে নিহত রাজা ভবদত্তের বংশীয় 19 জন নৃপতির লাউর রাজ্য শাসনের ইতিকথা। পুরো পাহাড়টাই চুনাপাথরের খনি। বাংলাদেশের তাহিরপুরে নয়, এ খনি ভারতীয় সাউথ ওয়েস্ট খাসি হিলের বুরুঙ্গাছড়া এলাকায়। তাহিরপুরের বড়ছড়া 0 পয়েন্ট থেকে প্রায় 1.25 কিলোমিটার উত্তর পশ্চিমে এক্সক্যাভেটর নামের যন্ত্রদানবগুলো বুরুঙ্গাছড়ার খনি থেকে আহরণ করে শত শত টন চুনাপাথর। এখানকার চুনাপাথর চালান হয় 12 থেকে 15 টন ধারণ ক্ষমতার ট্রাক ও লরি ভরে। বড়ছড়া 0 পয়েন্ট সংলগ্ন বড়ছড়া শুল্ক স্টেশন পার হয়ে ওপারের মেঘালয় থেকে এপারের তাহিরপুরে ট্রাক ও লরি ভরে ভরে চুনাপাথর ও কয়লাসহ নানা ধরনের পণ্য আসে। আমদানি করা কয়লা খালাস করা হয় বড়ছড়া শুল্ক স্টেশন সংলগ্ন কাছে ও দূরের কয়লা ডিপোগুলোয়। মেঘালয়ের ঝাড়িয়া, রানীগঞ্জ, বোকারো এবং করণপুরা কয়লা খনির কয়লাই বেশি আমদানি করা হয় এখানকার কয়লা ডিপোগুলোয়। তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের 3টে শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগালি দিয়ে 5 শতাধিক ব্যবসায়ী দৈনিক আমদানি করেন প্রায় 2500 টন কয়লা। কালো রঙের এই খনিজ কয়লা গঠন বৈশিষ্ট্যে পাললিক শিলা, ব্যবহারিক বৈশিষ্ট্যে জীবাশ্ম জ্বালানি। খনিজ কয়লার স্তূপ পানি দিয়ে ভেজানো হয় স্বতঃস্ফূর্ত দহন, ধূলিকণা দমন ও দূষণ নিয়ন্ত্রণের জন্য। কয়লা ডিপোতে মজুত করা কয়লা ক্রেতাদের কাছে বিক্রি করা হয় প্রতিযোগিতামূলক দামে। প্রতি মেট্রিক টন কয়লা বেচতে সাধারণত গোটা 40 বস্তা লাগে। সাধারণত প্রতি মেট্রিক টন কয়লা বিক্রি হয় 15.5 থেকে 16,000 টাকায়। বিশ্বে জীবাশ্ম জ্বালানি হিসেবে খনিজ কয়লা দ্বিতীয় অবস্থানে। অনবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস হিসেবে খনিজ কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র, ইটের ভাটা এবং নানা ধরনের শিল্প কারখানায়। তিনটি শুল্ক স্টেশনের মাধ্যমে
আমদানি করা খনিজ কয়লা সংরক্ষণ ও বিপণনের জন্য তাহিরপুরে ছোট বড় মিলিয়ে কয়লা ডিপো গড়া হয়েছে কম বেশি 400-র মতো। খনিজ কয়লার সংরক্ষণ ও বিপণনের ধাপভিত্তিক কাজে কম বেশি 1000 কয়লা শ্রমিক শ্রম দেন তাহিরপুরের কয়লা ডিপোগুলোয়। তাহিরপুর পাহাড়ি নদী ও হাওর শাসিত জনপদ হওয়ায় বিক্রি হওয়া খনিজ কয়লা গন্তব্যে পৌঁছানো হয় সড়কপথ ও নৌপথের সমবায়ে। ওপারের পাহাড় থেকে নেমে আসা ভরা মৌসুমের চাঁদপুর ছড়া শুকনো মৌসুমে জনশূন্য থাকলেও পাদদেশের খাত এলাকাটি পরিচিতি পেয়েছে সাদা পাথর এলাকা নামে। লাউরের গড় সংলগ্ন এ জায়গার নাম সাদা পাথর এলাকা হয়েছে প্রচুর চুনা পাথর থাকায়। ভরা মৌসুমের খরস্রোতা চাঁদপুর ছড়াই পানির সাথে প্রচুর সাদা পাথর বয়ে আনে এখানে। লাইমস্টোন ও ডলোমাইট জাতীয় খনিজ পদার্থ এবং উচ্চমাত্রার ক্যালসিয়ামের উপস্থিতির কারণেই ছড়াবাহিত এসব পাথর কম বেশি সাদা রঙের। পাহাড়ি নদী ও ছড়ার বয়ে আনা পাথর এবং শুল্ক স্টেশনের মাধ্যমে আমদানি করা পাথর দুরকম পাথরই এখানে কয়লার মতো বাজারজাত করা হয় একই পদ্ধতিতে। কয়লা হোক বা পাথর, এখানকার বিক্রয়যোগ্য প্রায় সব পণ্যের প্রাথমিক গন্তব্য টেকের ঘাটের ডাম্পের বাজার ঘাট। বড়ছড়া শুল্ক স্টেশন সংলগ্ন কয়লা ডিপোগুলো থেকে প্রায় 4 কিলোমিটার এবং চাঁদপুর ছড়া সংলগ্ন সাদা পাথর এলাকা থেকে প্রায় 6.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ডাম্পের বাজারের এই ঘাট। নামকরা এই ঘাটটি জাদুকাটা নদীর অন্যতম ধারা পাটলাই নদীর উত্তর পাড়ে। পাথর ও কয়লা ওজনদার পণ্য হওয়ায় স্টিলের বাল্কহেড বোটেই বেশি ভরা হয় নৌপথে পরিবহনের জন্য। খনিজ কয়লা বয়ে আনা প্রতিটি ডাম্প ট্রাক ও ট্রলি প্রতি চালানে 150 থেকে 170 বস্তা কয়লা খালাস করে ডাম্পের বাজার ঘাটে। ডাম্পের বাজারের এই ঘাটের মতো পাথর ও কয়লার আমদানি রপ্তানির কাজ চলে তাহিরপুরের শ্রীপুর বাজার, পাতারগাঁও বাজার ও বাদাঘাট বাজারের ঘাটেও। পাথর ও কয়লা পরিবহনের বাল্কহেড বোটগুলোকে ঘাট শ্রমিকরা বলেন বড় বডি। আকার ভেদে এক একটি বড় বডির ধারণ ক্ষমতা 5000 থেকে 7000 CFT। ডাম্পের বাজার ঘাটের বাল্কহেড বোটগুলো পাথর ও কয়লার চালান পৌঁছে দেয় ভৈরব, দাউদকান্দি ও ঢাকাসহ নানান জায়গায়। কয়লার বস্তা খালাসের সময় কিছু গুঁড়া কয়লা পড়ে মাটিতে। খালাসের কাজ শেষ হলে কেউ কেউ এভাবেই ঝাড়ু দিয়ে জড়ো করেন সেগুলো। মাটির সাথে মিশে থাকা কয়লা আলাদা করা হয় চালুনি দিয়ে চেলে।
ঘাটের পানিতে পড়া কয়লাগুলো সংগ্রহ করা হয় ঠেলা জাল দিয়ে। ডাম্পের বাজার ঘাটের কয়লা কুড়ানিরা কুড়ানো জীবাশ্ম জ্বালানির কিছুটা নিজেরা ব্যবহার করেন, বাকিটা বিক্রি করেন বাজারে। পাটলাই, বাউলাই, জাদুকাটা, রক্তি, মাহারাম, মহাসিং ও কালনী নদীর অন্তর্জালে গড়া নৌপথ তাহিরপুরবাসীদের ব্যবসা ও বাণিজ্য, জীবন ও জীবিকার প্রধান সহায়। ডাম্পের বাজারের 4 কিলোমিটার উত্তরে বইছে পাহাড় থেকে নেমে আসা লাকমাছড়া। ছড়ায় পাথর ও পানির দারুণ সখ্য। লাকমাছড়ার পানি যেমন হিম শীতল, তেমনি কাচের মতো স্বচ্ছ। নীরবতার প্রশান্তি ও নির্জনতার সুখ খোঁজা প্রকৃতিপ্রেমীদের কাছে এই লাকমাছড়া প্রিয় এক ভুবন। প্রকৃতিপ্রেমীদের আরেক পছন্দ শিমুল বাগানের মন রাঙানো পুষ্পশোভা। শুধু কি ফুল, তাহিরপুর স্থানীয় পরিযায়ী পাখি দেখারও দারুণ জায়গা। শিমুল গাছ বসন্তে বিলায় ফুলের লালিমা, বর্ষায় পথচারীর জিল্লা, আর শীতে রিক্ততার সুষমা। লাকমাছড়ার প্রায় 18 কিলোমিটার পূর্ব দক্ষিণে জাদুকাটা পাড়ের মানিগাঁও গ্রামে এলে স্বাগত জানায় এই শিমুল বাগান। প্রকৃতিপ্রেমী পর্যটকদের আনাগোনা দিন দিন বাড়ছে টুরিস্ট স্পট হয়ে ওঠা এই শিমুল বাগানে। প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত স্মৃতিপটে বন্দী করার দারুণ প্রেক্ষাপট পর্যটকরা খুঁজে পান এই শিমুল বাগানে। বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিনের গড়া এই শিমুল বাগান প্রকৃতিপ্রেমীদের জন্য যেমন প্রকৃতি শোভা উপভোগের নির্ঝঞ্ঝাট জায়গা, তেমনি দেশের সবচেয়ে বড় শিমুল বাগান হিসেবেও বিখ্যাত। নাগরদোলা ও ঘোড়ায় চড়া সহ চিত্ত বিনোদনের নানা আয়োজন আছে এই শিমুল বাগানে। শিমুল বাগান আয়তনে বিশাল হওয়ায় অশ্বারোহণের জন্য পর্যাপ্ত পরিসর মেলে। অশ্বারোহীদের এই অশ্বরোহণ মনে করিয়ে দেয় একসময় এভাবেই ধুলা উড়িয়ে দৌড়াত লাউর রাজার ঘোড়াশালের ঘোড়া। এখানকার চিত্তবিনোদনের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে বিচ বাইক বা কোয়াড বাইক। 100 বিঘারও বেশি জায়গা জুড়ে প্রায় 3000 শিমুল গাছের উপভোগ্য এই বাগান ভ্রমণপিয়াসী পর্যটকদের আনাগোনায় এখন তাহিরপুরের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। টেকেরঘাটের নজরকাড়াই জলাশয়ের নাম নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের পানি নীলচে এবং স্বচ্ছ। নীলাদ্রি লেকের ধার ঘেঁষে পাহাড় টিলার বেষ্টনী থাকায়
পর্যটকদের অনেকে কাশ্মীরের সাদৃশ্য খুঁজে পান। শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া বাজার সংলগ্ন এই লেকের শীতল জলে গা ভেজালে তনু ও মন দুটোই জুড়ায়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীলাদ্রি লেকের পানি, পাথর ও পাহাড়ের সান্নিধ্যে সময়টা দারুণ কাটে পর্যটকদের। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বুক জুড়ে মোট ৭টি ইউনিয়ন, ১৩৬টি মৌজা আর ২৪৯টি গ্রাম। টেকেরঘাটের নীলাদ্রি লেক থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং তাহিরপুর উপজেলা সদর থেকে প্রায় ১৭.৫ কিলোমিটার উত্তর পূর্বে এলে বড়দল উত্তর ইউনিয়নে নজর কাড়ে সীমান্ত ঘেঁষা এই রাজাই গ্রাম। রাজাই গ্রামে বাঙালিদের চেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা সংখ্যায় বেশি। মাছ, পানি ও ধান এই তিনে সুনামগঞ্জের সম্মান। এ সম্মান অর্জনে ধান ফলানোয় সামিল রাজাই গ্রামের কৃষিজীবীরাও। হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাই কৃষিজীবী হিসেবে সংখ্যাগরিষ্ঠ এই গ্রামে। হাজং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অনেকটা বাঙালি ঘরানার বলে মনে হলেও কম বেশি স্বাতন্ত্র্য ওরা ধরে রেখেছেন কর্মিষ্ঠ জীবনযাত্রার নানা ক্ষেত্রে। পাহাড়ের ধারে কাছে থাকা এই হাজংরা ইন্দো মঙ্গোলয়েড জাতিধারার কাছারি গোষ্ঠীর উত্তর প্রজন্ম। পরিচ্ছন্ন জীবনবোধের কারণে হাজংদের ঘর দোর উঠান ছিমছাম ও পরিপাটি। হাজং সমাজ পিতৃতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় বলে পিতাই পরিবারের প্রধান। তবে পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলেও সংসারের চালিকা শক্তি মেয়েরাই। হাজংরা গৃহদেবতাকে শ্রদ্ধা জানান দেওঘরে। ধর্মাচার পালনের রীতিতে কিছুটা ভিন্নতা থাকলেও মোটা দাগে ওরা হিন্দু ধর্মের অনুসারী। অলসতা একদম নেই হাজং মেয়েদের মাঝে। ঘরের কাজ, বাইরের কাজ, সব কাজেই পটু। হাজংরা রান্নাঘরকে আখলি ঘর আর চুলাকে বলেন চুখা। দুপুরে নয়, হাজং গৃহিণীরা রান্না সাধারণত করেন শুধু সকালে আর বিকালে। নিজস্ব ঘরানার কিছু খাবার বাদে হাজংদের খাদ্য আর খাদ্যাভ্যাস মোটা দাগে বাঙালিদের মতোই। জাতিবৈচিত্র্যে ভরা এই রাজাই গ্রামের অন্যতম আকর্ষণ স্বাধীন খাসি রাজ্যের স্বপ্নদ্রষ্টা নেতা উইক্লিফ সিএমের বসতবাড়ি এবং স্মৃতিসৌধ।
1909 সালে জন্ম নেয়া উইক্লিফ সিএম একাধারে ছিলেন মেঘালয়ের খাসি রাজ্য নোংস্টোইনের অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি কিং, খাসি সম্প্রদায়ের প্রথম সিভিল ইঞ্জিনিয়ার, ব্রিটিশ আর্মির উইং কমান্ডার এবং শেষ পর্যায়ে বাংলাদেশের ফার্টিলাইজার ফ্যাক্টরি, সুগার মিল ও লাইমস্টোন প্রজেক্টের প্রকৌশলী। স্বায়ত্তশাসিত খাসি রাজ্যগুলোকে 1947-এ ভারতের সাথে একীভূত করার উদ্যোগের বিরোধিতা করায় স্বাধীনতাকামী উইক্লিফ সিএমকে বাংলাদেশের তাহিরপুরে আমৃত্যু নির্বাসিত জীবন কাটাতে হলেও খাসি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা হিসেবে সবার কাছে সম্মানিত তিনি। প্রকৃতি, ইতিহাস ও জীবনধারার বিচিত্র পসরা সাজিয়ে সুনামগঞ্জের সীমান্ত জনপদ তাহিরপুর যেন হয়ে উঠেছে অশেষ ঐশ্বর্যের এক হাট।